কখনো ভাবিনি যে আমার এই খবরটা এত ধুমধাম করে বেরোবে। যে অন্যায়টা আমি করিনি তার জন্য এত বড় সাজা। হাই দয়া। হ্যালো ডক্টর। ব্যাপারটা কি? এরা মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন ভাই? আপনি দেখেছেন ডক্টর? পেপারের কথা বলছো? হ্যাঁ ভাই, ওদের যা লেখার কথা ছিল লিখে দিয়েছে। তবে তুমি তোমার মুড কেন খারাপ করছো? বাদ দাও এটাকে। স্যার, আপনি তো ওই সাংবাদিকদের পরিশ্রমে জল ঢেলে দিলেন। আর একটা যদি ফটো ছাপা হতো তাহলে। কার? ডক্টর ডক্টর আপনার কাছে বন্দুক আছে? এখানে কোনো বিপদ হয়েছে? না স্যার, এমনি আমি আপনাকে কিছু দেখাতে চাই। আরে ভাই, তোমাকে তো এটাও বলতে পারবো না যে একটু সামলে। তুমি তো নিজে একজন সিআইডি অফিসার। এনিওয়ে, এ নাও। আরে এটা কি করছো দয়া? এটা কি করছো? গুড বাই ডক্টর, No! আমাকে মাফ করে দেবেন। প্লিজ। তুমি বোকার মতো কি করছিলে এটা? আই এম সরি ডক্টর সালুকে। আমি তো ভুলেই গিয়েছিলাম যে প্রথম গুলিটা ব্ল্যাঙ্ক রেখেছি। শুধু আওয়াজ, ন গুলি, যাতে ভুল করে চালিয়ে না ফেলি। থ্যাংক গড কিছু হয়নি, না হলে এতক্ষণ তুমি স্বর্গে থাকতে। কি করব স্যার? সিআইডি ছাড়া আমি থাকতে পারবো না। কেন? সিআইডিতে থাকলে হাতে পাওয়ার আসে এই জন্যে? না ডক্টর, সেরকম ব্যাপার নয়। কি বলবো ডক্টর, ওনারা আমার ফ্যামিলির মতন। কি ফ্যামিলির মতো? সুযোগ বুঝে সবাই পালালো তো? একবারও ঘুরে দেখেছে? দেখো দয়া, কয়েক বছর আগে সিআইডিতে এইরকম একটা মৃত্যু হয়েছিল। তখন এসিপি প্রদ্যুমন কোনো একটা কায়দা করে ওই অফিসারকে বাঁচিয়ে নিয়েছিল যার উপর দোষ আরোপ ছিল। তুমি এসিপির সঙ্গে দেখা করো, কথা বলো ওর সঙ্গে। ডক্টর, আমি জানি না উনি আমার সঙ্গে কথা বলবেন আরে কিনা। ভাই, তুমি একবার যাও, গিয়ে কথা তো বলো। সুনিতা, সুনিতা, শুনতে পাচ্ছ না নাকি? বলছি খেতে দাও। আরে খেতে দাও আমাকে। আবার তুমি আবার এসে গেছো। তুমি তুমি কি ভাবো হ্যাঁ, যে আমি তোমার চাকর বুঝি? হ্যাঁ, তুমি আমার চাকর? কেন, তুমি জানো না নাকি বউকে চাকরি বলা হয়? অথবা এইটা বলতে পারো যে বাড়িতে চাকরকে বউ বলে ডাকা হয়। স্বামী সেবা করা তোমার ধর্ম, বুঝেছো? চলো সেবা করবে। সেবা? সেবা করবো আমি তোমার? সেবা করবে আমার জুতো? এই, আমি তোমার এই রোজকার নাটকে ক্লান্ত হয়ে গেছি। আমি আর মদ মদ কি তোমার সত্যি নাকি? হ্যাঁ? তুমি জানো আমি একটা খুনের আসামি। আমার মাথা গরম করিও না আমি আর সহ্য বলছি। করতে পারছি না। আমি কিন্তু মাথা গরম হয়ে গেলে তোমাকেও খুন করে ফেলতে পারি, সবাইকে খুন করে ফেলতে পারি। হ্যাঁ, আমি খুনি। সেবা করবে কিনা বলো? ছুরিগুলো সেবা কোথায় করবে রেখেছিস তুই? আমার জুতো। মুখ সামলে। দেখো, আমি তোমার এই মাতলামো কিন্তু আর সহ্য করবো না। আচ্ছা, এখানেই তো রেখেছিলাম আমি। মদ এখানে খেতে হলে নেই। তুমি যা, 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 নিয়ে আয়, সত্যি তোর রুমে মনে কোথায় করো। আছে? ওকে। হ্যাঁ, ও আমার সতীন। ও। আর এই সতীনকে আমি আজ শেষ করেই ছাড়বো। এই, আমি কারোর হুকুম শুনে কাজ করি না। আমি কারোর হুকুম শুনে কাজ করি না। আমি কারোর হুকুম মেনে চলিনি কোনোদিন। আমি চুপ করে বসে থাকবো না। হ্যাঁ, যদি তুমি এই বাড়িতে আর এক ফোঁটা মদকে ঢোকো তাহলে আমি সব শেষ করে দেবো। চুরি? মদ খেলে দাঁড়াও। এই রে, এক ফোঁটা নয়, আমি অর্ধেক বোতলই খেয়ে নিয়েছি। এবার কি হবে?
মারবি আমাকে? কেটে ফেলবি, কেটে ফেলবি আমাকে? আয়, আয়, আয়। গলা কেটে দেবো আমি তোমার। তুমি কি মনে হয় আমি কি হাতে চুড়ি পরে আছি? চুড়ি পরে আছি আমি? না, চুরি তো আমি পড়ে আছি। এক্সিলেন্ট 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 ভেরি গুড ভেরি গুড কাজল। হ্যাঁ ধ্রুব, এই পারফরমেন্সে যদি তুই শোতে দিস তো থিয়েটারে আগুন ধরে যাবে। আরে কি করছিস? চলো তো। চুড়ি, চুড়ি মেরে দিয়েছে রে। আসল রক্ত? আসল চুরি? আসল চুরি তো, আসল চুরি। ধ্রুব, 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 এ তো মরে গেছে। তুমি কি করলে কাজল? এটা কি হলো? এ তো মরে গেছে। নকল ছুরি থেকে আসল ছুরি কি করে হলো? তুই চেক করে দেখিসনি? স্যার করেছিলাম তো, আমি নিজে চেক করেছিলাম স্যার। তাহলে নকল ছুরি আসল ছুরি কি করে হলো? এবার কি হবে? সিআইডি কে ডাক। দয়া, তুমি তুমি এখানে? স্যার আমি আপনার সঙ্গে কথা বলতে চাই। কিন্তু এখানে কেন দয়া? এখানে একটা মার্ডার হয়েছে। জানি স্যার। স্যার বিউরোতে তো আমার যাওয়া বারণ। আমি যে কোনো উপায়ে আপনার সঙ্গে কথা বলতে চাইছিলাম। এখানে একটা লাশ পড়ে আছে দয়া। স্যার কাল পর্যন্ত তো আমাকেও একজন ভালো ডিটেকটিভ মনে করা হতো, আর আজ ওসব কথা ছাড়ো দয়া, আগে দেখি এখানে কি হয়েছে। কেমন আছো দয়া? অবস্থা তো তুমি দেখতেই পাচ্ছ। আই নো ইটস ভেরি স্যাড, বাট আমি তোমার সঙ্গে আছি। তোমার কিছু হলে আমিও সিআইডি ছেড়ে দেব। পরে দেখা হচ্ছে। দয়া স্যার, স্যার আপনি জিজ্ঞাসাবাদ একটু সাবধানে করতে পারতেন। ওই লোকটার মারা যাওয়ায় আপনার যা হয়েছে তো হয়েছে, আমরাও বদনামের ভাগী হলাম। বেশি ওড়ার চেষ্টা করো না ছোড়া। ফিরে আসি, তারপর দেখছি। ওই ছুরিটা কোথায় যেটা দিয়ে একে মেরেছে? এই নিন, এই নিন স্যার। একটা কথা আমি বুঝতে পারছি না, আপনারা একে হসপিটালে কেন নিয়ে যাননি? হয়তো এ বেঁচে যেত। স্যার, এই যদি বেঁচে থাকতো আমরা নিয়েই যেতাম, কিন্তু কিন্তু এ তো ছুরি লাগার পরেই মারা গিয়েছিল। এটাই খুব আশ্চর্য লাগছে, তাই না? স্যার সামান্য আঘাতেও কি করে মারা গেল? হ্যাঁ, এই ছুরি দিয়ে ওকে কে মেরেছিল? আ- আ- আমি এটা জেনে শুনে করিনি। আমরা রোজ এই ছুরি দিয়ে রিহার্সাল করি। কিন্তু আপনারা এই ছুরি দিয়ে রিহার্সাল করেনি বা কেন? এটা দিয়ে বিপদ হওয়ারই ছিল। এটা রিহার্সালের ছুরি নয় স্যার। কি? স্যার, এই ছুরিটা ও ওখান থেকে না হয়েছিল।
সব কটা ছুরি নকল আর একমাত্র এটাই আসল, তাই তো? স্যার, এই ছুরিটা কেউ পাল্টে দিয়েছে স্যার। এই ছুরিগুলো এখানে কে রেখেছিল? স্যার, এই যে ও। আমি কিচ্ছু করিনি স্যার, আমি স্টোর থেকে এটা শুধু তুলে নিয়ে এসেছিলাম। আমাদের দেখাও যে স্টোরটা কোথায়। চলো। যখন তুমি এর শরীর থেকে ছুরিটা বের করো তখন কত রক্ত বেরিয়েছিল? সামান্যই বেরিয়েছিল। সামান্য বেরিয়েছিল? হ্যাঁ। অল্প রক্ত বেরিয়েছিল? এসিপি স্যার, কিছু জানা গেল? না ডক্টর অঞ্জলিকা, এখনো কিছু জানতে পারিনি। অদ্ভুত মার্ডার এটা, ছুরি লাগতেই এ মারা গেছে। এই জন্য আমি তোমাকে ফোন করেছিলাম। মানুষের মৃত্যু শক থেকেও কিন্তু হয়। আঘাত কি খুব গভীর? না, এই দেখো, এইটুকুই, ক্ষত বেশি গভীর নয়। ছুরি এখানে এই কাঁধের পাশে মেরেছে। এই দেখো, বুঝে উঠতে পারছি না এ কিভাবে মারা গেল। আচ্ছা, এই ছুরিতে বিষ লাগানো নেই তো? হতে পারে, এ কথাটা আমার বারবার মনে হয়েছে। ডক্টর অঞ্জলিকা, তুমি এখানকার প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো, কোনো জিনিস যেন বাদ না যায়। হ্যাঁ স্যার, কিন্তু আমার জিনিসপত্রগুলো আনতে হবে। আপনাদের লোক সংখ্যা কম বলে মনে হচ্ছে। দয়া স্যারও এখানে আছেন। কি? দয়া, আপনি এখানে কি করে? ওই আমি বাস এমনি। যতক্ষণ না আপনি দয়াকে বাইরে যেতে বলবেন, আমি কিন্তু আমার কাজ শুরু করব না। এনাফ ডক্টর অঞ্জলিকা, যে কাজটা করতে এসেছো সেটা আগে করো। স্যার, 1 মিনিট। আমার জন্য কোনো কন্ট্রোভার্সি হওয়া উচিত নয়। আমি বাইরে যাচ্ছি স্যার। রোজই সেই মৃতদেহ, একই স্ট্রেচার, একই মৃতদেহ নিয়ে যাওয়ার লোক। কি জীবন এটা! কেস সলভ করলে বলবে এটা তোমার ডিউটি ছিল, আর যদি কেসের কোনো গন্ডগোল হয় তো গলায় জুতোর মালা। কি জীবন এটা! আমি কি এটা কোনোদিন ছাড়তে পারবো? এসিপি স্যার, ফরেনসিক ল্যাবে পৌঁছেই আমি বডির ইনভেস্টিগেশন শুরু করে দেব। একটু তাড়াতাড়ি বলবেন, যা বলার আছে। দেখবেন যেন আপনার রিপোর্ট আসার আগেই না আমরা কেসটা সলভ করে ফেলি। কি ব্যাপার অভিজিৎ, একটু অন্যরকম মনে হচ্ছে? দয়ার কমপ্লেন নিয়ে ডিসিপি স্যারের কাছে যাওয়ার কি প্রয়োজন ছিল? এসিপি স্যারকে ছেড়ে দিতেন। অভিজিৎ, দয়া খুন করেছে। স্যার, উনি শুধু ওনার ডিউটি করছেন স্যার। তুমি আমাকে ডিউটি বুঝিও না, ওকে? অভিজিৎ, স্যার, উনি দিন রাত লাশেদের সঙ্গে থাকেন। এই জন্যই হয়তো ভুলে গেছেন যে মানবিকতা কাকে বলে। এই লোকটা বাইরে কি করছে? সবাই তো ভেতরে আছে, ওরও তো ভেতরে থাকার কথা। তাহলে ও বিল্ডিং এর পেছনে কি করছে? এসিপি স্যার,
এই লোকটি ছুরির আঘাতে মারা যাননি, উনি তো বিষক্রিয়ায় মারা গেছেন। হ্যাঁ স্যার, আমি ওটা ভালো করে চেক করেছি, ছুরিটা চেক করে দেখেছি, এতে কোনো বিষের চিহ্ন পাইনি আমি। এই বিষটা অন্য কোথা থেকে এসেছে, কিন্তু স্যার এই লোকটি ডেফিনেটলি বিষক্রিয়ায় মারা গেছে। তদন্ত যখন ভেতরে চলছিল তখন কার কি দরকার পড়েছিল যে এখানে এসে এই বোতলটা ফেলে যাওয়ার? হ্যাঁ স্যার, এই ব্যাপারেই আমার একটু সন্দেহ হলো যে ওর বোতলটা লুকানোর এত তাড়া কিসের। আর যেখানে আমরা জানতে পেরেছি যে ওই লোকটা বিষের কারণে মারা গেছে। না দয়া না, ওইভাবে শুকো না, তুমি ডিউটিতেও নেই, আর শুকতে গিয়ে যদি কিছু হয়ে যায় তাহলে দোষটা আমার ঘাড়ে পড়বে। আর তাছাড়া তোমার আন্টি একটু আগে গেছে, সে চুপ করে বসে থাকবে না, আগুন লাগিয়েই ছাড়বে। লাগাতে দিন স্যার, সত্যিটা একদিন সামনে আসবেই। অ্যালকোহল, এতে মদ আছে। মদের বোতল ফেলার এত তাড়াহুড়ো কিসের? স্যার মনে হচ্ছে এই বোতলেই কোনো রহস্য আছে। আচ্ছা ডিরেক্টর বাবু, আপনি এই বোতলটাকে চিনতে পারছেন? এই বোতলটা আমাদের নাটকে ব্যবহার হয়, কিন্তু এটা কোথায় পেলেন? বাইরে ডাস্টবিনে, থিয়েটার হলের পাশে যে ডাস্টবিন রাখা আছে তার মধ্যে ছিল। কিন্তু এটা ওখানে গেল কি করে? কিন্তু স্যার এটা এই দেখুন এখানেই থাকার কথা, এখনো আছে ওটা। এরকম 3-4টে বোতল আরও আছে, একটা ভেঙে গেলে আরেকটা ব্যবহার করি। এর মধ্যে কি থাকে? নকল মদ, যে কোনো কোল্ড ড্রিঙ্কসের মধ্যে আমরা জল মিশিয়ে দিই। মিথ্যে কথা বলছেন আপনি, এর মধ্যে আসল মদ আছে। আসল মদ? এটা কি করে সম্ভব? আমি ওই লোকটাকে দেখেছি যে ওই বোতলটাকে বাইরে ফেলেছে। এসিপি স্যার, আপনার এই অফিসারের বিরুদ্ধে তো একটা আপনি কথা ঘোরাবার চেষ্টা করবেন না। দয়া, দেখো ওই লোকটাকে এদের মধ্যে কেউ। না, ও এখানে নেই। আপনাদের সবাই কি এখানে আছে নাকি কেউ বাইরে আছে? স্যার শুধুমাত্র সুরেশ স্টোর রুমে হবে স্যার। দক্ষ, দয়া, স্যার তোমরা স্টোর রুমে গিয়ে দেখো, দেখো ওই লোকটা ওখানে আছে কিনা। স্যার আপনি ওখানে গিয়ে কোনো কিছুতে হাত দেবেন না। এই কথাটা আমি তোমাকে শিখিয়েছিলাম এবং আমি খুব গর্বিত, তুমি খুব তাড়াতাড়ি শিখে গেছো। স্যার আসলে আমি ওইভাবে বলতে চাই। ঠিক আছে, ঠিক আছে, চলো। এই, এসে নয়। এখানে তুমি ছাড়া আর কেউ আছে? হ্যাঁ স্যার, চন্দ্র কাকা আছে। আচ্ছা, সে কোথায়? হ্যাঁ স্যার, ও তো এক্ষুনি পেছনে দরজার দিকে গেল। এই দেখুন, 2টো বোতল আরও আছে, এর মধ্যে কোনো অ্যালকোহল নেই। স্যার, ধ্রুবের তো লিভারের একটা সমস্যা ছিল, ওকে তো ডাক্তার এই সব কিছু খেতে বারণ করেছিল। হ্যাঁ স্যার, আমরা এখানে কি করে মদ রাখতে পারি? ওর তো খাওয়া বারণ ছিল স্যার। যেরকম আসল ছুরি ছিল ঠিক তেমনি ভাবে আসল মদ রেখেছিল। কিন্তু এটা কি করে হতে পারে স্যার? তাহলে বিষটা গেল কি করে ওর পেটে? হ্যাঁ, আচ্ছা এটা বলুন এখানে কি হয়েছে? তোমরা এখানে রিহার্সাল করছিলে? হ্যাঁ। দেখাও তোমরা কিরকম রিহার্সাল করছিলে, তাড়াতাড়ি ঠিক আছে বলো। স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, দেখুন স্যার, ধ্রুব এখানে ছিল আর কাজল ওখানে ছিল। কাজল তুমি ওখানে যাও, ওখানে যাও। স্যার বাকিরা সবাই আশেপাশে দাঁড়িয়ে ছিল আর আমরা সবাই ওখানে বসেছিলাম। আর এই মদের বোতল এখানে ছিল। আরে 2টো বোতল সরাও না এখান থেকে। আর ও খুব রেগেছিল, ওরা তো একটা ছুরি হ্যাঁ, ছিল। স্যার। তুমি ছুরিটা নাও, ছুরিটা নাও, নাও ছুরিটা নাও। ওরা তো ছুরি ছিল স্যার। আর এখান থেকে ধ্রুব মদের বোতল উঠিয়েছিল আর এইভাবে খেয়েছিল। আর এরপরে ও নেশাগ্রস্ত অবস্থায় কাজলের দিকে গেছিল আর কাজল রেগে গিয়ে ধ্রুবকে বলল যে তুমি মদ খেয়ে আর কোনোদিন বাড়িতে ঢুকবে না। আর তখন ধ্রুব রেগে গিয়ে কাজলকে বলল তুমি আমাকে মারবে, আমাকে মারবে, আসো মারো, মারো আমাকে। স্যার, স্যার আমি ছুরি মারার পর তখন পড়ে গেছিল, আপনি একটু আগেই পড়ে গেছেন। উঠুন স্যার। ঠিক আছে, এবারে উঠে পড়ুন, বলুন তারপর কি হলো, উঠুন। কোনো গন্ডগোল আছে? আপনি উঠে পড়ুন।
কি হলো আপনার? এসিপি স্যার, এইসব সব আমার পাপের ফল। পাপের ফল নয়, তোমার পেটে বিষ গেছে, বিষ। আমি মরার আগে মিথ্যে মিথ্যে কথা বলতে চাই না। আমি 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 একটা বড় অন্যায় করেছি। হ্যাঁ, আমি আমি ধ্রুবকে মারতে চেয়েছিলাম। বোতলে বিষ কি তুমি দিয়েছিলে? আমি বিষ দিইনি। আমি আমি ছুরিটা পাল্টে দিয়েছিলাম। কিন্তু কেন? ও ও ও মেয়েদের পিছনে দৌড়তো। ও ও আমার গার্লফ্রেন্ড কাজলকেও ভাসিয়েছিল। আমি ওকে মারতে চেয়েছিলাম। উনি মারা গেছেন। হি ইজ ডেড। দেখা যাক ডিরেক্টর কোন বিষে মারা গেছেন। মারতে চেয়েছিল হিরোকে আর নিজেই মারা গেল। দুঃখের বিষয় হলো এটা, বেচারা হিরো আগেই মারা গিয়েছিলেন। আরে এ কি? কি হলো কি? এতে বিষ নেই? বিষ আছে, ডিরেক্টর বিষক্রিয়াতেই মারা গেছেন, কিন্তু কিছু গোলমাল আছে। যে বিষটা হিরোর শরীরে ছিল সেটা কি আলাদা? তুমি কি করে জানতে পারলে? আপনার মুখ দেখে। ও আচ্ছা, এখন এই কেসে দু রকমের বিষ আছে। ডিরেক্টর এক বিষক্রিয়ায় মারা গেছেন আর হিরো অন্য বিষক্রিয়ায়। এই কথাটা কিছুতেই বুঝতে পারছি না যে দুজন লোক মারা গেছে কিন্তু দুটোই আলাদা বিষ ছিল। আর স্যার, দুজন লোকই একে অপরের বন্ধু। ডাইরেক্টর যে বিষ খেয়ে মরেছে তার বোতলেতে আমরা বিষ পেয়েছি, কিন্তু ধ্রুব ওই বিষটা পেল কোত্থেকে? ওর বোতলে তো অ্যালকোহল ছিল, বিষ ছিলই না। তাহলে ওই বিষ ধ্রুবর শরীরে গেল কি করে? আমি বলছি স্যার, ওই একটা ধ্রুব বিষক্রিয়াতেই মারা গেছেন, কিন্তু বিষ উনি কোনোভাবে খাননি। তাহলে কি ওকে কেউ বিষের ইঞ্জেকশন দিয়েছিল? না, বিষ ওনার শরীরে তৈরি হয়েছিল। আর যখন ওর বিষ তৈরি হয়ে যায় তখন ও মারা যায়? হ্যাঁ, উনি আগে থেকেই কিছু ওষুধ খেয়েছিলেন। যখন ভুল করে ওনার মুখে অ্যালকোহল চলে যায় তখন ওষুধের সাথে সেটা মিশে বিষ তৈরি হয় আর উনি মারা যান। কি ওষুধ খেয়েছিল? নেস্ট্রোমেফিন স্যার। নেস্ট্রোমেফিন অ্যালকোহলের সাথে মিশে বিষ তৈরি করে স্যার। মানুষের অ্যালার্জি হলে তবেই এই ওষুধটা খায়, তাই না? হ্যাঁ স্যার। স্যার, তার মানে হলো যে লোকটা বটলে অ্যালকোহল মিশিয়েছিল সে জানতো যে অ্যাক্টরের অ্যালার্জি আছে আর সে নেস্ট্রোমেফিন খেয়েছে। এটা কি বলতে পারবে? ওই লোক যারা আশেপাশে ছিল ওই থিয়েটার গ্রুপের, ওরা কেউ জানে, ওদের মধ্যেই কেউ হবে। স্যার, আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছে যে স্টোর রুমে ড্রামার জিনিসপত্র রাখা রয়েছে সেখানে কিছু লুকিয়ে আছে। গ্লাভস পরে স্টোর রুমে কেউ কেন আসবে? ছটা আঙুল? এর মানে হলো এই কাজটা যে করেছে তার হাতের আঙুল 6টা, যে এই থিয়েটারই কাজ করে। সবাই নিজের হাত দেখাও। সবাই নিজের হাত সামনে রাখো বলছি। কি ব্যাপার, এত ঘামছো কেন? হাতও ঘেমে গেছে। হ্যাঁ, ওই মানে এমনি স্যার। তোমার কি মনে হয়েছিল একটা পাতলা গ্লাভস পরে নিলেই আঙুলের ছাপ পড়বে না? হ্যাঁ, আমি কিছু করিনি স্যার। তোমার ঘামই তোমাকে ধরিয়ে দিয়েছে। ওই বোতলের মধ্যে 6টা আঙুলের ছাপ আমরা দেখতে পেয়েছি। আমি শুধু বোতলটাই বদলেছিলাম। কেন করেছো? ওই ম্যাডাম বলেছিলেন। ম্যাডাম বলেছিলেন? কোন ম্যাডাম বলেছিলেন? কাজল ম্যাডাম। এই কাজল ম্যাডামটা কে? এই নাটকের হিরোইন।
আমি ধ্রুবকে খুব ভালোবাসতাম। এটা আবার কেমন ভালোবাসা? তাকে খুনি করে ফেললে? তুমি জানতে না যে ও বিবাহিত? কিন্তু আমাকে বলেছিল যে যে ওর স্ত্রীকে ছেড়ে দেবে। কিন্তু পরেও অস্বীকার করে। না, তাহলে ওকে মারলে কেন? অন্য মেয়েদের সঙ্গেও সম্পর্ক ছিল ওর। ও তাদের সবাইকে কথা দিয়েছিল যে ওদেরকে বিয়ে করবে ও। ও, তাহলে তুমিই বলেছো ওই বটলে অ্যালকোহল রাখো আর ওটা খেলেই মারা যাবে। অ্যালকোহল? আমি তো কোনো অ্যালকোহল রাখিনি স্যার। মিথ্যে কথা বলবে না। তুমি এটা জানতে না যে ওর অ্যালার্জি আছে, আর ও অ্যালার্জির জন্য ন্যাস্ট্রোম্যাফিন নামের ওষুধ খায়। যখন ওই ওষুধ অ্যালকোহলের সঙ্গে মিশে যাবে, ও মারা যাবে। কোন অ্যালার্জির কথা বলছেন আপনারা? আমি তো এটাও জানতাম না যে ওর কোনো অ্যালার্জি আছে। আমি তো শুধু বিষ রেখেছিলাম, আর্সেনিক। আর্সেনিক? যেটা খেয়ে ডিরেক্টর মারা গেছে? ওটা আমি ধ্রুবর জন্য রেখেছিলাম, কিন্তু কেউ বোতলটাই পাল্টে দিল। স্যার, এবার পুরো ব্যাপারটা বুঝতে পারছি। ওই অ্যাক্টরকে খুন করার প্রথম আইডিয়া এসেছিল কাজলের মাথায়, আর তারপরই ওই কোল্ড ড্রিঙ্কসের বোতলের মধ্যে ও বিষ মিশিয়ে দেয়। কিন্তু রিহার্সাল শুরু হওয়ার আগে ওই বোতলটা কেউ বদলে দেয় আর আরেকটা বোতল রাখে যেখানে অ্যালকোহল ছিল। তবে যে ওখানে অ্যালকোহলের বোতলটা রেখেছিল সেটা ভালো করেই জানতো যে আজ যদি ধ্রুব অ্যালকোহলটা খায় তাহলে ও মারা যাবে। সে জানতো যে ওর কোনো অসুখের জন্য অ্যালার্জি হয়েছে, আর তার জন্য সে ওষুধ ন্যাস্ট্রোমেফিন খাচ্ছে। স্যার, ওই প্রোডাকশন ম্যানেজার বলছিলেন যে ধ্রুব রিহার্সালে লেটে এসেছিল আর একটু অসুস্থ মনে হচ্ছিল দেখে। কিন্তু স্যার, ও যখন বাড়ি থেকে বেরোয় তখন তো পুরো ঠিক ছিল। তার মানে হলো যা কিছুই হয়েছে তার বাড়ি থেকে বেরোনোর আর থিয়েটারে পৌঁছানোর মধ্যেই হয়েছে। ধ্রুবর বাড়িতে গিয়ে দেখি, সেখান থেকেই জানতে পারা যাবে। হ্যালো, ইয়েস স্যার। হোয়াট? তাহলে স্যার, ইয়েস স্যার, ওকে স্যার। কি হয়েছে স্যার? এসিপি অজাত শত্রুকে গ্রেপ্তার করা হয়েছে। সঙ্গীতা দেবী, আপনি ভালো মতোই জানেন যে আপনার স্বামীর মৃত্যু বিষের কারণেই হয়েছে, ছুরি মারার জন্য নয়। আগে হ্যাঁ স্যার। আপনি কি এটা জানতেন যে ওনার কোনো অ্যালার্জির একটা রোগ ছিল? আগে ওনার গোলাপ ফুলে অ্যালার্জি ছিল। গোলাপ ফুলের সামান্য গন্ধ ওনার নাকে গেলে ওনার অ্যালার্জি হয়ে যেত। ওই দিন বাড়িতে কি কোনো গোলাপ ফুল ছিল, বা কেউ বাইরে থেকে পাঠিয়েছিল কোনো গোলাপ ফুল? না না স্যার। আচ্ছা, সেদিন যখন উনি রিহার্সালে যাচ্ছিলেন তখন রাস্তায় কারোর সাথে দেখা হয়েছিল ওনার সাথে? হয়তো আপনাকে বলেছে ফোন করে। হ্যাঁ, উনি ডাইরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছিলেন। ডাইরেক্টরের সাথে? তো ওনাদের কি দেখা হয়েছিল? আমি জানি না স্যার। স্যার, এখন তো উনিও মারা গেছেন। মিস্টার ধ্রুব রিহার্সালে গিয়েছিলেন কিসে করে? আই মিন, ট্যাক্সি করে, গাড়ি করে? না না স্যার, উনি তো সবসময় নিজের গাড়িতেই যেতেন। গাড়ি করে? ওই গাড়িটা আছে এখানে? হ্যাঁ স্যার, কিছুক্ষণ আগে নাটকের লোকজন দিয়ে গেছেন। তুমি কোনো গন্ধ পাচ্ছ? গোলাপের গন্ধ স্যার। সেই গোলাপের গন্ধ যেটায় অ্যাক্টরের অ্যালার্জি হতো, সেটা গাড়ির মধ্যে কি করে? কি হলো স্যার? সঙ্গীতা দেবী, গাড়ির মধ্যে গোলাপের গন্ধ আসছে। তার মানে কেউ আপনার স্বামীকে গোলাপ দিয়ে মারার চেষ্টা করেছিল। শোনো, সিটের নিচে বা পিছনে দেখো তো গোলাপ ফুল দেখতে পাও কিনা। না স্যার, এখানে তো গোলাপ টোলাপ কিছু দেখছি না। এর মধ্যে আছে, এর মধ্যে গোলাপের গন্ধে ভর্তি। এর মধ্যে কেউ গোলাপ মিশিয়েছে। রোজ এসিস। স্যার, নেস্ট্রোমেফিন স্যার, অ্যালার্জির ট্যাবলেট। এর থেকে 3টে তো খেয়ে নিয়েছেন। ও হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি যে এই বোতলটার মধ্যে গোলাপ জল মেশানো থাকবে। সঙ্গীতা দেবী, মিস্টার ধ্রুবর সঙ্গে যা কিছুই হয়েছে সেটা তার বাড়ি থেকে আর রিহার্সাল রুম যাওয়ার মধ্যেই হয়েছে।
ওনার রোজ বা গোলাপ জল থেকে অ্যালার্জি আছে এটা শুধুমাত্র আপনি জানতেন। ওনার গাড়ির মধ্যে সবসময় অ্যালার্জির ওষুধ রাখা থাকে এই কথাটা একমাত্র আপনিই জানতেন। আপনি এই কার ফ্রেশনারের বটলে গোলাপের পারফিউম মিশিয়েছেন। স্যার দয়া স্যার বেঁচে যাবেন তো? অফকোর্স বেঁচে যাবে, এইখানে পড়েছিল ও। হ্যাঁ স্যার। ও বসে কোথায় ছিল? স্যার এখানে এই সিটটায় বসেছিলেন। এই সিটটায় বসেছিল? ওর মুখটা ওদিকে ছিল? হ্যাঁ স্যার। আর দয়া স্যার এখানে বসেছিলেন। হ্যাঁ, তো দয়া স্যার ওখানে বসেছিল আর ওই লোকটা এখানে। যখন দয়া উঠে বাইরে গেল তখন লোকটা হয়তো দাঁড়িয়েছিল দয়াকে দেখবার জন্য। আর তারপরে একটু ম্যাগনিফাইং গ্লাসটা দাও তো। ইয়েস স্যার। গালে লাগলো, তারপরে লোকটা ঘুরে গিয়ে এখানে পড়লো, আর যখন পড়লো তখন তার মাথাটা দেয়ালে নিশ্চয়ই ঠকে গেছিল। ইয়েস। ভগবান কখনো যেন কাউকে এরকম স্বামী না দেন। এরকম স্বামী পাওয়ার থেকে তো ভালো যাতে বিয়েই না হয়। রোজ মদ খাওয়া, মারপিট, লড়াই ঝগড়া, আমার আর ভালো লাগছিল না স্যার। তাহলে ডিভোর্স নিয়ে নিতে পারতেন। ডিভোর্স দিলে তবে তো। ডিভোর্স দিতেই চাইতো না, আর তার উপর অসংখ্য মেয়েদের সাথে অ্যাফেয়ার। লজ্জা নামের কোনো বস্তুই ছিল না। আর 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 ওই হিরোইন কাজল, ওর সাথে ওর অ্যাফেয়ার চলছিল। আমি ভাবলাম ব্যাস, আর নয়, আর আমি সহ্য করব না। তাহলে কারের পারফিউমে তুমি গোলাপ জল মিশিয়েছিলে? হ্যাঁ, আমি জানতাম যে ও গাড়ি চালানোর সাথে সাথেই তখনই পারফিউমের সাথে সাথে গোলাপ জল ওর নাকে চলে যাবে আর ওর অ্যালার্জি হয়ে যাবে। আর তারপর অ্যালার্জির কষ্ট হলে অ্যালার্জির ওষুধ নেবে, ট্যাবলেট। হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম, যাতে ও একসাথে 5-6টা ট্যাবলেট খেয়ে নেয়। আর সেটাই হয়েছে। ও 5-6টা ট্যাবলেট খেয়েছে আর সেটা খেয়ে রিহার্সালে গিয়েছে। নাটকের রিহার্সালে ও নকল মদ খেয়েছিল, কিন্তু বটলে নকল মদ ছিল না, আসল মদ ছিল। আসল মদ, যেই অ্যালকোহল ওর পেটে যায় আর ও মরে যায়। যাই হোক, আপনি এখন জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন। সিআইডি ব্যুরোতে লাশ এই রকম ভাবে পড়েছিল। আর স্যার, মৃত্যুর আগে ওই লোকটি এই চেয়ারে বসেছিলেন। এখন স্যার এই লোকটির কিছু এক্সরে আপনাদের দেখাচ্ছি। এই লোকটি স্পাইনাল কলাম মানে শিরদাঁড়ার হাড় কেমন ভেঙে আলাদা হয়ে গিয়েছে। ইন্সপেক্টর দয়া ওনার গর্দান ঠিক এতটাই জোরে টেনেছে। এই দেখুন স্যার, গর্দান টানার আগে ওনার মুখে এত জোরে মেরেছে যে ওনার চোয়াল ভেঙে আলাদা হয়ে গিয়েছে। লাশটা চেয়ার থেকে প্রায় 3 ফুট দূরে পড়ে আছে। লাশটা অত দূর গেল কি করে? এতটাই জোরে ঘুষি মারা হয়েছে যে উনি অনেকটা দূরে গিয়ে পড়েছেন। তো প্রথমে ইন্সপেক্টর দয়া গলা টিপলো আর তারপর ঘুষি মারলো, কারেক্ট? না স্যার, মনে হচ্ছে প্রথমে ঘুষি মেরেছে। চোয়াল ভেঙে গেলে তো খুব লাগার কথা, তাহলে সে চেঁচালো না কেন? জানি না স্যার। কেউ কি চিৎকার করার আওয়াজ পেয়েছিল? স্যার, ওই রুমে ইন্সপেক্টর দয়া আর এই লোকটি ছাড়া অন্য কেউ ছিলই না। গর্দান ভেঙে যাওয়া, চোয়াল আলাদা হয়ে যাওয়া, এগুলো এমনি এমনি তো হতে পারে না। স্যার, ওই লোকটা নিজে নিজেই মারা গেছে, ওকে কেউ খুনটুন করেনি। ডক্টর সালনকে
কোনো লোকের ঘাড় কি নিজে থেকেই ভাঙতে পারে? ওর চোয়াল ভেঙে সকেটের থেকে বাইরে আসতে পারে? আগে হ্যাঁ স্যার। স্যার, ডক্টর সালুখে নিজের বন্ধুত্ব বজায় রাখতে চাইছেন। উনি ইন্সপেক্টর দয়াকে বাঁচাতে চাইছেন। দেখুন স্যার, এটা এখন সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত বিষয়। আর এখন আমি সম্পূর্ণ সজ্ঞান আর সচেতন, আর আমার ডিউটি আমি খুব ভালোভাবে বুঝি। আর আপনিও দেখুন ডক্টর অঞ্জলিকা স্যার, এই লোকটার কানটাকে যখন আমি ভালো করে পর্যবেক্ষণ করলাম তখন দেখলাম যে এই কানে ইনফেকশন রয়েছে। তখন আমি বুঝলাম যে এই ইনফেকশনের কারণে এনার ভার্টিগো হতে পারে, মানে ভয়ঙ্কর মাথা ঘোরা। স্যার স্যার আমি মৃত ব্যক্তির বাড়িতে গেছি, তখন আমি তার স্ত্রীর থেকে জানতে পারি যে সত্যি ওনার ভার্টিগো ছিল। এই দেখুন স্যার, এই কানের স্কেচ, আর এই যে জায়গাটা দেখছেন এটাকে আমরা ককলি বলি। এর মধ্যে জলের মতো কোন একটা লিকুইড থাকে, সেটা যদি একটু কম বেশি হয় তখন সেই ব্যক্তির সব সময় মাথা ঘোরে। আর এইটা যে কোনো ডাক্তারই বলতে পারে। যখনই দয়া উঠে দরজার দিকে গেল, এই লোকটি চেয়ার থেকে উঠলেন। ইনি পেছন ফিরে দয়ার দিকে দেখলেন, ওনার ঘাড়টা ঘুরলো। ঘাড়টা ঘোরার কারণে ওনার প্রচন্ড মাথা ঘুরে উঠলো, আর মাথা ঘোরার কারণে এই লোকটি পড়তে লাগলো, আর পড়বার সময় ওনার চোয়ালটা টেবিলে ধাক্কা লাগলো। এটা কিভাবে বলতে পারেন আপনি? স্যার লাশের ওপর আঘাতের চিহ্ন আছে। স্যার, ওটা ঘুষি মারার চিহ্ন। আগে না স্যার, ওটা টেবিলের চিহ্ন। আমি টেবিলটাকে খুব ভালো করে চেক করেছি। টেবিলের ওপর এখনো মৃত ব্যক্তির চামড়ার টুকরো লেগে আছে। এই চামড়ার টুকরো কি এই লোকটারই? আগে হ্যাঁ স্যার, আমি এই চামড়াটা ডিএনএ টেস্ট করিয়েছি। এতে জানা গেছে যে এটা ওই লোকটিরই চামড়া। আর একটা কথা স্যার, যদি দয়া ওই ব্যক্তিকে এত জোরেই ঘুষি মেরে থাকে তাহলে দয়ার হাতেও তো কোনো চোট লাগা উচিত ছিল, ওর হাতও তো ফুলে যাওয়া উচিত ছিল, কিন্তু তেমনটা হয়নি। এই ফটোগ্রাফটা দেখুন স্যার, এটা সেই ফটোগ্রাফ যেটা সেদিন নিউজ পেপারে ছাপা হয়েছিল। এখানে দয়ার হাত একদম ঠিক আছে। স্যার, এসব শুধু থিওরি মাত্র। থিওরি নয় এটা। টেবিলে ধাক্কা লাগার পর যখন ওই ব্যক্তি পড়েন তখন ওনার মাথা দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে, ওনার ঘাড়টা বেঁকে যায় আর ভেঙে যায়, আর সেই কারণেই ওনার মৃত্যু হয়েছে। আপনি এমন ভাবে বলছেন যেন আপনি দাঁড়িয়ে ছিলেন। স্যার, ওই দেওয়ালটা পরীক্ষা করার পর ওই দেওয়ালে দুটো চুল পেয়েছি। যখন ওইগুলোর আমি ডিএনএ টেস্ট করলাম তখন আমি জানতে পারলাম যে ওই চুলগুলো ওই ব্যক্তির। হ্যাঁ, খুব ভালো সোলাঙ্কি সাহেব, খুব ভালো। অনেক দিন পরে একটা ভালো ফরেনসিক প্রমাণ পাওয়া গেল। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ইন্সপেক্টর দয়ার সাসপেনশন উইথড্র করা হলো। এনকোয়ারিতে জানা গেছে যে ওই মৃত্যুর সঙ্গে দয়ার কোনো সম্পর্ক নেই। যেভাবে ওই লোকটার মৃত্যু হয়েছে তাতে পুরো সন্দেহটা দয়ার ওপরেই যেত। একবার তো আমার মনে হয়েছিল যে দয়ার শাস্তিই হবে। পুলিশ কাস্টাডিতে কারোর মৃত্যু হওয়াটা খুবই উদ্বেগজনক ব্যাপার। লোক রাস্তায় নেমে পড়ে, চারিদিকে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে যায়। তাই সঠিকভাবে এনকোয়ারি হওয়াটা খুব জরুরি ছিল। আমি ডক্টর অঞ্জলিকাকে ধন্যবাদ জানাচ্ছি কারোর পরোয়া না করে ইনভেস্টিগেশনটা করবার জন্য। থ্যাংক ইউ স্যার। দয়া, নো হার্ড ফিলিংস। আমি ফরেনসিক এক্সপার্ট, তখন আমায় এটাই দেখতে হয় তার মৃত্যুটা স্বাভাবিক নাকি সে খুন হয়েছে। হ্যাঁ, আপনি আপনার কাজ করেছেন ডক্টর, আই আন্ডারস্ট্যান্ড, কিন্তু আমারও নিজেকে বাঁচাতে হতো। সেই কারণে আমায় ডক্টর সালুখেকে ডাকতে হয়েছিল। ডক্টর সালুখের তো যাকে, ওনার ব্যাপারই আলাদা। ওনার সাথে এসিপি স্যারের কিছু পুরনো হিসেবও তো ছিল। ডক্টর সালুকে তো সারা দুনিয়ার লোককে এটাই বলে বেড়ান যে এসিপি প্রদ্যুমান ওনাকে ট্রান্সফার করান কারণ ওনার সঙ্গে আমার শত্রুতা ছিল। আসলে তো ব্যাপারটা আলাদা। কি ব্যাপার স্যার? কিছু না, সে কথা আমি অন্য একদিন বলবো। দয়া, একমাত্র আমিই জানি সেদিন তোমাকে ওই অবস্থায় দেখে আমার কতটা কষ্ট হয়েছিল। তোমাকে ছাড়া সিআইডি চলতে পারে এটা আমি ভাবতে পারি না।
কি স্যার আবার গাড়ি খারাপ? কেন এসব ফালতু গাড়ি চালান? একটা নতুন গাড়ি নিয়ে নিন না। দেখো, আমার জন্য এরকম ভাঙা গাড়ি যথেষ্ট। আগে এটা বলো, এত তাড়া কিসের যেটা টেলিফোনে বলতে পারলে না? এখানে ডাকার কি দরকার ছিল? জানো আমি মিটিংয়ে ছিলাম। স্যার আমি ক্লাবে ডিউটি করছিলাম, তখনই ওখানে একজন লোক এলো, অদ্ভুত রকমের ছিল, নিজেকেও কর্নেল বাঞ্জারা বলছিল। ওই লোকটাকে আমি প্রথমবার দেখলাম স্যার, কর্নেল বাঞ্জারা, কিন্তু ও অন্য কেউ ছিল স্যার। ও নাচ দেখার শুধু নাটক করছিল স্যার, শুধু নাটক ছিল, কোনো অন্য ধান্দাতে। কারণ ও বারবার ঘড়িটার দিকে দেখছিল, বারবার। আমার সন্দেহ ঠিক ছিল স্যার। কিছুক্ষণ পর ওখানে একটা লোক এলো, ওর হাতে একটা ব্রিফকেস ছিল। কর্নেল যেই ওই লোকটাকে দেখলো, ওরা দুজনে চোখে চোখে একটা ইশারা করলো, আর কর্নেল একটা কোণে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আমি বুঝে গেলাম যে কিছু না কিছু একটা গড়বড় আছে। সেই জন্য আমি ওখানে আস্তে করে গিয়ে একটা ছোট মাইক্রোফোন লুকিয়ে দিলাম, যাতে ওদের কথা আমি শুনতে পাই। দে তাড়াতাড়ি ব্যাগ দে। বন্দুক? তুই আমাকে বন্দুক নিয়ে ওখানে পাঠাবি? হ্যাঁ কর্নেল বাঞ্জারা, এই বন্দুকটা দিয়ে একজন সিআইডি অফিসারের খুন হতে চলেছে। সিআইডি অফিসারের খুন? কাকে দিতে হবে এই বন্দুক? আমি তোমাকে একটা অ্যাড্রেস দিচ্ছি, তুমি চুপচাপ এই অ্যাড্রেসে চলে যাবে, এই ঘরের ভিতর ঢুকে যাবে, আর বেডরুমের ভিতরে চলে যাবে। বাদিকে একটা আলমারি পাবে, ওখানে এই বন্দুকটা রেখে দেবে। প্রথমে তো আমাকে ওই ঘরের মধ্যে ঢুকতে হবে। ওই ঘরের মধ্যে আমি ঢুকবো কি করে? ওখানে যে ব্যক্তি থাকে সে তোমার জন্য আগে থেকেই পিছনের দরজা খুলে রেখে দেবে। সে জানে যে তুমি আসবে। আরে যদি ধরা পড়ে যায় তো 4 বার ফাঁসি হবে। সিআইডির লোক আছে ওরা। আরে গুলি থরি তুমি চালাবে, যে গুলি খাবে সে একজন সিআইডি অফিসার, আর যে গুলি চালাবে সেও একজন সিআইডি অফিসার। যা যা তুমি বললে সব সত্যি, কোনো মিথ্যে নেই তো? স্যার পুরো কথাটা এখানে রেকর্ড আছে, আপনি নিজেই এই কথাগুলো শুনে নিতে পারেন। এসিপি স্যারের ফোন? উনি তো মিটিংয়ে ছিলেন না? ইয়েস স্যার। 1 ঘন্টার মধ্যে সিআইডির সমস্ত অফিসাররা বিউরোতে যেন হাজির হয়। ইয়েস স্যার। সিউ স্যার। এসিপি স্যার 1 ঘন্টার মধ্যে সবাইকে বিউরোতে ডেকেছেন। আজকে সন্ধ্যের জন্য অভিনন্দন, আর ওই যে ডিনার হওয়ার কথা ছিল ওর জন্য অভিনন্দন। এসিপি স্যার জানতে পারেন কি করে যে আমরা আজকে একটু বাইরে খেতে যাব বা আনন্দ করতে যাব? হ্যাঁ ওই দেখো, চিনতে পারছো? হ্যাঁ, ও তো অভিজিৎ সাওয়ন্ত, ইন্ডিয়ার নাম্বার 1 অভিজিৎ সাওয়ন্ত। ওই একজন অভিজিৎ, আর এই একজন অভিজিৎ। ও সবাইকে অটোগ্রাফ দিচ্ছে, ওর জীবনে আনন্দে ভরা, হাসছে। আর একজন রাত 8টার সময় আবার ডিউটিতে যাচ্ছে। এই অ্যাস্ট্রোলজি খুব একটা বুঝতে পারলাম না অভিজিৎ। নাম যখন একই, তখন লাইফটাও একই রকম হওয়া উচিত ছিল, তাই না? ভাগ্যরেখার কাছে হেরে গেলাম বন্ধু। আর বিউরোতে কিছু একটা প্রবলেম হয়েছে। স্যারের মুড শুনে মনে হলো কিছু একটা হয়েছে। অভিজিৎ, আপনার শো ইয়ারো কবে আসছে? রবিবার 19 জুন ঠিক রাত 8টায়। আমার কনসার্ট ইয়ারও দেখতে কেউ ভুলবেন না। অনেকদিন পর মনে হচ্ছে আমরা যেন প্যারেডে দাঁড়িয়ে আছি। এমনটা যেন না হয় যে আপনার রিপোর্ট আসার আগেই আমরা কেসটাকে সলভ করে ফেলি। কি ব্যাপার অভিজিৎ? আমি ঠিকই বলছি। আপনার জিজ্ঞাসাবাদে একটু সাবধানে করা উচিত ছিল। ওই ভদ্রলোকের মৃত্যুতে আপনার যা হওয়ার তো হয়েছে, সমাজে আমাদেরও নাম খারাপ হয়ে গেল। স্যার আপনি বলবেন তো কি হয়েছে? কোনো সিরিয়াস কিছু?
অভিজিৎ, তুমি এখনই দয়ার বাড়িতে গিয়ে সার্চ করো, আর দয়া কিন্তু তোমার সঙ্গে যাবে না। মানে দয়ার ঘরের তল্লাশি? হ্যাঁ স্যার, আমার ঘরের তল্লাশি কেন? আর দয়া, তুমি দক্ষর বাড়িতে গিয়ে সার্চ করো। স্যার আমি 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 কি করেছি স্যার? আর দক্ষ, তুমি অভিজিতের বাড়িতে যাও। আর অদিতি, তুমি ফেডরিকের বাড়িতে গিয়ে সার্চ করো। আমার ঘরে কিচ্ছু পাওয়া যাবে না স্যার। ফেডরিক, তুমি অদিতির বাড়িতে যাবে। কিন্তু স্যার, আমাদের উপরই সন্দেহ কেন করা হচ্ছে? কারণ তোমাদের মধ্যেই কেউ আমাদের কারোর প্রাণ নেওয়ার চেষ্টা করবে। হোয়াট? হ্যাঁ, আর আমি জানতে চাই সে কে। স্যার, এটা হতেই পারে না। কেউ আপনাকে মিথ্যে কথা বলেছে। যে আমাকে এটা বলেছে সে আজ পর্যন্ত কোনো মিথ্যে কথা বলেনি। হতে পারে আজ সে ভুল খবর দিয়েছে। দের ইজ অলওয়েজ দ্য ফার্স্ট টাইম স্যার। তাড়াতাড়ি গিয়ে সার্চ শুরু করো, যাও। এসিবি প্রদ্যুমান হিয়ার। আমি ডক্টর সৌরভ জীবনদান হসপিটাল থেকে বলছি স্যার। অভিজিৎ সামন্ত যে ইন্ডিয়ান আইডল হয়েছে, ও এক্ষুনি এখানে একটা মেয়েকে খুন করেছে স্যার। অভিজিৎ সামন্ত? শুনুন, সরে যান, একটু একটু সাইড দিন। মেরে ফেলেছে আমার মেয়ে সুনয়নাকে, ও মেরে ফেলেছে। ওই অভিজিৎ সামন্ত আমার মেয়ে সুনয়নাকে মেরে ফেলেছে। দেখুন, আপনি নিজেকে একটু সামলান। আমি কি করে নিজেকে সামলাবো? আমার একমাত্র মেয়ে মরে গেছে। এখন আমি বেঁচে থেকে কি করব? ওই অভিজিৎ সামন্তকে বলুন আমাকেও মেরে ফেলতে। দেখুন, আমি আপনার কষ্টটা বুঝি, কিন্তু আপনাকে নিজেকে সামলে নিতে হবে। একটা 9 বছরের বাচ্চা মেয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ইশিকা আমাদের এসিপি অজাতশত্রুর মেয়ে, ও মৃত্যুর সঙ্গে লড়াই করছে, আর অজাতশত্রুর চাকরিটাও যেতে পারে। যেটা হওয়ার সেটা তো হবেই। ডাক্তারবাবু, এসব কখন ঘটেছে? আসুন, চলুন। আচ্ছা, এটা কখন হয়েছে? প্রায় 9টার সময় অভিজিৎ সামন্ত সুনয়নার সঙ্গে দেখা করতে এলো, আর ওর খুন করে চলে গেল। আমারই ভুল ছিল। আমি অভিজিৎ সামন্তকে এখানে ডেকে নিয়ে এসেছিলাম। আপনি ডেকেছিলেন কেন? স্যার, আমার মেয়ে লাস্ট স্টেজে ছিল, ওর ব্লাড ক্যান্সার হয়েছিল। ও একবার অভিজিৎ সামন্তের সঙ্গে দেখা করতে চেয়েছিল। আমি কি করে জানবো যে আমি মেয়ের জন্য খুশি নয়, মৃত্যুকে ডেকে আনছি? ও সুনয়নার সঙ্গে এখানে কতক্ষণ ছিল? 5 মিনিটের মতো ছিল। ও নিজের অটোগ্রাফ ওই কার্ডে ছেড়ে দিয়ে গেছে। ওই দেখুন, ওই অটোগ্রাফ কার্ডে আছে। হ্যাঁ স্যার। সুনয়না মারা গেছে এটা আপনারা কখন জানলেন? ওই ধরুন 5 মিনিট পর। আমরা যখন বাইরে অভিজিৎ সামন্তের সম্পর্কে কথা বলছি, তখন ভেতর থেকে একটা চিৎকার এলো, আর আমি দৌড়ে ঘরে ঢুকে দেখলাম আমার মেয়ে। কিন্তু আপনি কি করে জানলেন যে অভিজিৎ সাওয়ান্তি ওনাকে মেরেছে? যখন চিৎকার শুনে সিস্টার ভেতরে এলো, আর এসে তাকিয়ে দেখলো ওই লাল রঙের নব অফ হয়ে রয়েছে, যেটা থেকে আমার মেয়ের অক্সিজেন সাপ্লাই হতো। ও তো আমার মেয়ের শ্বাসই বন্ধ করে দিল। অভিজিৎ সাওয়ান্ত এখান থেকে যাওয়ার পরে কেউ এসেছিল? না, কেউ আসেনি। এই অক্সিজেন নল নিশ্চয়ই অভিজিৎ সামন্ত বন্ধ করেছে। ডক্টর অঞ্জলিকা, যদি এই নব অভিজিৎ সাওয়ান্ত বন্ধ করে থাকে, তাহলে নবের ওপরে ওর আঙ্গুলের ছাপ থাকবে। ওই ফিঙ্গারপ্রিন্টস আর কার্ডের উপর যে ফিঙ্গারপ্রিন্টস আছে, দুটো ম্যাচ করে দেখুন। হ্যাঁ স্যার। বীরেন বাবু, যদি অভিজিৎ সাওয়ান্তের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে যায়, তাহলে এই ইন্ডিয়ান আইডলকে আমরা ছাড়বো না।
অভিজিৎ, ইয়েস। আরে আপনি এসিপি প্রদ্যুমান তো? হ্যাঁ। আমি আপনার অনেক বড় ফ্যান। আর তুমিও খুব ভালো গান গাও। থ্যাংক ইউ। দুনিয়ার লোক তোমার ফ্যান। থ্যাংক ইউ সো মাচ স্যার। অভিজিৎ, হ্যাঁ, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আচ্ছা, তুমি কি সুনয়না নামে কোনো মেয়েকে চেনো? হ্যাঁ, আসলে 5 বছর আগে আমরা একসাথে পড়তাম, আর আমার ক্লাসমেট ছিল। ঘন্টা 2 আগে তুমি জীবনদান হসপিটালে ওর সঙ্গে দেখা করেছো? হ্যাঁ স্যার। ওয়েল, সুনয়না খুন হয়েছে, ও বেচারি মারা গেছে। কিন্তু আমি তো নভ ঘোরাইনি। এইমাত্র তুমি কি বললে? আমি কখন বললাম যে তুমি নব ঘুরিয়েছিলে? ও তো বেচারি অক্সিজেন না পাওয়ার কারণে মারা গেছে। কিন্তু আমি তো, হে ভগবান, এ কি হয়ে গেল? এখন আফসোস করে কোনো লাভ নেই, বুঝলে? তোমাকে সুনয়নার খুনের অপরাধে গ্রেপ্তার করা হলো। আমি কারুর খুন করিনি, আমি কিচ্ছু করিনি স্যার। হ্যাঁ, সেটা তো আমরা জানতেই পেরে যাব। এটা নিশ্চয়ই কারুর চাল, আমাকে ফাঁসানোর জন্য স্যার। আচ্ছা, সেটা কে? সুনাইনার বাবা। আজকে আমি ফাংশন থেকে বাইরে আসছিলাম, তখন উনি দেখা করতে আসে। আমি যাব না, আমি এখান থেকে যাব না, আমি এখানে দাঁড়িয়েই খাবো। অন্য কোথাও গিয়ে খান না, এখানে কেন খাচ্ছেন? না, আমি এখানেই খাবো। যদি আমাকে 2 মিনিটের জন্য অভিজিৎ সাওন্তের সঙ্গে দেখা করতে না দেন, আমি বিষকে এখানে আত্মহত্যা করবো। কি ব্যাপার? দেখো দেখো, আমার মেয়ে হাসপাতালে ভর্তি আছে, ওর অবস্থা খুব খারাপ। ও ও তোমার সাথে একবার, শুধু একবার দেখা করতে চায়। ও ও তোমার খুব বড় ফ্যান। ভগবানের জন্য না বলবে না, এটা ওর শেষ ইচ্ছা। চলুন স্যার, আমি আপনার সাথে যাই। সুনয়না মা, সুনয়না মা, চোখ খোলো, দেখো কে এসেছে। সুনাইনা, সুনাইনা, তোমরা দুজন কথা বলো, আমি 2 মিনিট আসছি। সুনাইনা, এটা কি হয়ে গেল তোমার? তুমি তো ঠিকঠাকই ছিলে। আমার মনে হয়েছিল হয়তো হয়তো তুমি আসবে না। আমি যদি আগে জানতাম যে তুমি, তাহলে আমি দৌড়ে চলে আসতাম। সুনাইনা, আমি আমি তোমার টিভিতে দেখেছি, অনেক নাম হয়েছে তোমার। অভিজিৎ, ইন্ডিয়ান আইডল। তুমি আমাকে যে কোনো সময় ডাকতে পারতে। অভিজিৎ, হ্যাঁ, আমি তোমার হাতে মরতে চাই। এসব এসব কি বলছো? আমার আমার লিউকেমিয়া হয়েছে, লাস্ট স্টেজ, কিন্তু মৃত্যু আসছে না। খুব কষ্ট পাচ্ছি। আমার আমার বাঁচার কোনো আশা নেই। আমি তোমার হাতেই মরতে চাই। না সুনাইনা, আমি খুন করতে পারবো না। তোমায় তোমায় কিছু করতে হবে না। শুধু শুধু ওই লাল নবটা দেখো, ওটা অক্সিজেন নব। শুধু ওটা ঘুরিয়ে দাও। না, আমি করব না। আমায় সাহায্য করো অভিজিৎ, আমি খুব কষ্টে আছি। কেউ আমার কোনো কথা শুনছে না। আমি চলে যাচ্ছি সুনাইনা। প্লিজ অভিজিৎ, প্লিজ ওই নবটা ঘুরিয়ে দাও, আমাকে মুক্তি দাও। খুব কষ্ট হচ্ছে আমার, দিনরাত ছটফট করছি। প্লিজ প্লিজ অক্সিজেন বন্ধ করো, প্লিজ। আমি তোমার কাছে হাত জোড় করছি, প্লিজ অভিজিৎ,
জানি না কি হয়ে গিয়েছিল আমার। এসিপি স্যার, আমি আজ পর্যন্ত কাউকে মরতে দেখিনি। এটা কি হতে যাচ্ছিল আমার হাত দিয়ে? আমার চোখের সামনে মরে যেত। তুমি বলতে চাইছো তুমি অক্সিজেন বন্ধ করনি? আমি অক্সিজেন বন্ধ করিনি। তাহলে তোমার আঙ্গুলের ছাপ ওখানে এলো কি করে? আমি হাত দিয়েছিলাম, কিন্তু আমি ওই নবটা ঘোরাইনি। অভিজিৎ, এ কথা বিশ্বাস করতে পারছি না যে তুমি নবে হাত দিয়েছো কিন্তু নব ঘোরাওনি। হয়তো তুমি জানো না যে আমাদের দেশে ইচ্ছা মৃত্যু নিষিদ্ধ। হয়তো সুনয়না আরো 3-4 দিন পরে মারা যেত, কিন্তু ওর অক্সিজেন বন্ধ করে মারাটা একটা খুনের সমান। তোমাকে সুনয়নার খুনের অপরাধে গ্রেপ্তার করা হলো। এসিপি স্যার, আপনি এটা বলুন যে কোন বেসিসে আপনি অভিজিৎকে গ্রেপ্তার করেছেন? কি অভিযোগ আছে ওর উপরে? নো কমেন্টস প্লিজ। এই বিষয়ে আপাতত এসিপি স্যার কিছু বললেন না, কিন্তু আশা করা হচ্ছে যে প্রাথমিক তদন্তের পরে কিছু ইনফরমেশন পাওয়া যাবে। আপাতত প্রশ্ন এটাই, পরশু হতে যাওয়া যে ইয়ারো কনসার্ট, তার কি হবে? সে কি ওই কনসার্টে পৌঁছতে পারবে? জিতেন্দ্র দীক্ষিত, স্টার নিউজ, মুম্বাই। দেখুন, উনি আসবেন, আপনারা এক্ষুনি জানতে পেরে যাবেন। গ্রেফতার করলেন কেন? প্লিজ আমাদের এই প্রশ্ন স্যার বলুন না স্যার। এক মিনিট এখন আমি কিচ্ছু বলবো না। সরে যান, এখন কিছু বলা যাবে না। এখন প্রশ্ন করবেন না, সরে যান। আপনারা এখন যান বলছি না, ভেতরে যাবেন না। আপনারা যান বলছি এখন। স্যার, খুব বড় প্রবলেম হয়ে গেছে। আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, কিন্তু পার্সোনাল। তোমাকে আধ ঘন্টা সময় দিচ্ছি। আধ ঘন্টার মধ্যে তুমি কি করবে ভেবে নাও। সবটাই সত্যি বলবে নাকি কোনো গল্প শোনাবে? আমি তো আপনাকে সব সত্যি বলে দিয়েছি এসিপি স্যার। আচ্ছা, ফেডরিক, এর সঙ্গে থাকো। ইয়েস স্যার। হ্যাঁ অভিজিৎ। স্যার, খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে। ফেডরিক, কি হয়েছে? কিছু না স্যার, আমি ওনাকে বলতেই যাচ্ছিলাম যে সত্যিটা বলে দিন। ঠিক আছে। হ্যাঁ, সার্চ করে কিছু পেয়েছো? স্যার, আমরা 3 জন তো তল্লাশি নিয়ে ফিরে এসেছি, কিন্তু দয়া আর দক্ষ এখনো আসেনি স্যার। একদিকে অভিজিৎ সাওয়ান ফেসে গেছে, অন্যদিকে দয়া আর দক্ষ দুজনেই বেপাত্তা। সিআইডির খুব খারাপ সময় চলছে। এটা আবার হয়নি তো? যে অফিসার খুন করতে চলেছে সে দয়া বা... এ তো মুখ খুলতেই চাইছে না। স্যার, আমি আর কি বলবো? শুধু এটা ছাড়া যে আমি কিচ্ছু করিনি। যখন আমি আইসিইউ থেকে বাইরে বেরোলাম তখন মেয়েটা বেঁচে ছিল স্যার, আর নবটাও অন পজিশনে ছিল। তোমার আঙ্গুলের ছাপ ছিল ওই নবে। সব ওনার প্ল্যান ছিল আমাকে ফাঁসানোর। কিন্তু ওনার কাছে প্রমাণ আছে আর তোমার কাছে কিচ্ছু নেই। আমি ওই নবটা ঘোরাইনি স্যার। আমি আমার গানের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি সুনয়নার খুন করিনি। আমি সুনয়নাকে মারিনি স্যার, মারিনি আমি। আরে অভিজিৎ, হঠাৎ করে এখানে এলে? আপনার সঙ্গে আমার কিছু দরকারি কথা আছে। এসিপি স্যার তো আমায় কোনো ফোন করেননি যে নতুন কোনো কেস এসেছে। তবে আসার কারণ? আসলে আমি এসিপি স্যারকে না বলে এখানে এসেছি। এসিপি স্যারকে না বলে এসেছো? একটা ব্যাপার আছে, যাই হোক না কেন আপনাদের ফরেনসিক ল্যাবে কিন্তু আসতে হয়। ডক্টর অঞ্জলিকা, আপনার কাছে আমি শুধু এটাই জিজ্ঞেস করতে এসেছি। সরি অভিজিৎ। দেখো অভিজিৎ, আমি এটা বলতে পারবো না তোমাদের মধ্যে কে কাকে মারতে চলেছে। আপনি কি করে জানতে পারলেন যে এমন কিছু? আমি বলেছিলাম না অভিজিৎ, আমি তোমাদের থেকে ভালো ডিটেকটিভ। ডক্টর অঞ্জলিকা, আমি আপনার সঙ্গে এখানে তর্ক করতে আসিনি। আমি শুধু এটাই জিজ্ঞেস করতে এসেছি যে গত 2 ঘন্টায় দয়া বা দক্ষ কেউ আপনাকে ফোন করেছিল? এখানকার ফোন কাজ করছে না, বন্ধ আছে। ওদের মধ্যে কেউ কি এখানে এসেছিল?
দেখো অভিজিৎ, আমি বিজি আছি। কেন, আমি কি বসে আছি নাকি? আমিও বিজি। আমি তোমাদের থেকে বেশি বিজি। এক্সকিউজ মি, এক মিনিট। ইয়েস। আপনি ডক্টর অঞ্জলিকার নতুন অ্যাসিস্ট্যান্ট না? হ্যাঁ স্যার, আমি রিসার্চ ডিপার্টমেন্টে আছি। রিসার্চ ডিপার্টমেন্টে? ভেরি গুড, নাইস মিটিং ইউ। আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ। ও, আপনি আমাকে চেনেন? আপনি আমি প্রতিমা। প্রতিমা? বাহ, নামটা বেশ সুন্দর। প্রতিমা দেবী? আপনি প্রতিমাজি কেন বলছেন? প্রতিমাতেই কাজ হয়ে যাবে। আসলে আমার অভ্যেস হয়ে গেছে। যাকে আপনি ওইসব কথা বাদ দিন। প্রতিমা, তুমি আমাকে এটা বলো যে এখানে দয়া বা দক্ষ কেউ এসেছিল? হ্যাঁ, দক্ষ তো এখানে এসেছিল। ওই ইয়াং স্মার্ট ইন্সপেক্টর না? স্মার্ট? ও আবার কবে স্মার্ট হলো? ইয়া হি ইজ ভেরি ভেরি স্মার্ট। কি করতে এসেছিল এখানে? উনি বেশ রেগেছিলেন, ওনাকে বেশ পরিশ্রান্তও লাগছিল, কিন্তু ডক্টর অঞ্জলিকা ওনাকে একটু উস্কে দিয়েছেন। উস্কে দিয়েছেন? উনি বলছিলেন যে হয়তো এটা তোমাকে ভাসানোর চাল কারুর, বা শেষ করে দেবার। তুমি নিশ্চয়ই আরো কিছু শুনেছো? হ্যাঁ, উনি বলছিলেন যে তুমি দয়ার পিছনে যাও। কখন কখন হয়েছিল এটা? দক্ষ কখন এসেছিল? মোটামুটি 3 ঘন্টা আগে। মানে ও আমার বাড়িতে যায়নি, সোজা এখানে এসেছিল অঞ্জলিকার কাছে। অঞ্জলিকা আমাকে বললোও না। অভিজিৎ, এমনিতেও আপনিও কম স্মার্ট নন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিআইডি ব্যুরোতে। সুনায়না হত্যাকাণ্ডতে একটা নতুন মোড় সামনে এসছে। সিআইডি এটা দাবি করেছে যে অভিজিৎ সাওয়ান্তের বিরুদ্ধে তাদের হাতে উপযুক্ত প্রমাণ আছে। কি সেই প্রমাণ? আসুন জেনে নি সিআইডির এসিপির থেকে। এসিপি স্যার, আপনার কি মনে হয় যে অভিজিৎ সাওয়ান্তের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা হয়েছে? দেখুন, এক্ষুনি ঠিক করে কিছু বলা যাচ্ছে না। আমি শুধু এটা বলতে পারি আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে। এ ঘর থেকে বেরোনোর পরে দরজা দিয়ে কেউ ঘরে ঢোকেনি। ওই আমার মেয়েকে খুন করেছে। ঠিক আছে, ধরে নিলাম আপনার মেয়েকে এ খুন করেছে, কিন্তু এ চলে যাওয়ার পরে এখানে করিডোরে কে কে ছিল? আমি ছিলাম আর ইনি ছিলেন। ওই সময় আপনারা দুজন এখানেই ছিলেন? এখান থেকে নড়েননি? আমি বাথরুম গিয়েছিলাম মুখ ধোবার জন্য। মুখ ধোয়ার জন্য? হঠাৎ করে রাত্রে? হ্যাঁ, আসলে আমার 5-6 বার মুখ ধোবার অভ্যেস আছে। আচ্ছা, মুখ ধুয়ে আপনি কতক্ষণে ফিরে এসেছেন? এই 3-4 মিনিট, তারপর আমি চলে এসেছি। 3-4 মিনিটের পর? 3-4 মিনিট ধরে ইনি কি করেছেন কেউ জানে না। যখন আমি ফেরত এলাম তখন মেয়েটার গোঙানির আওয়াজ আসছিল। এসিপি সাহেব, আপনি আমার দিকে এমন করে দেখছেন কেন? আপনার কি মনে হয় আমি আমার মেয়েকে খুন করেছি? হতে পারে। কি? এটাও হতে পারে যে আপনি অভিজিৎ সাওয়ান্তকে জেনে শুনে এখানে ডেকেছেন। হয়তো আপনার প্ল্যান ছিল ওকে ফাঁসিয়ে দেওয়ার। নয় এসিপি সাহেব, এমন হতে পারে না। এসিপি সাহেব, একজন বাবা তার মেয়ের শেষ ইচ্ছা পূরণ করার চেষ্টা করছিল। আমার মেয়ে রোজ আমাকে বলতো একবার, শুধু একবার অভিজিৎ সাওয়ান্তের সঙ্গে দেখা করতে চায়, ওকে দেখতে চায়। আমি ওই সময় ওর জন্য সবকিছু করতে পারতাম এসিপি সাহেব। সেটাই তো আমরা বলছি যে আপনি অনেক কিছু করতে পারতেন। ও সর্বক্ষণ এই ব্যথায় কষ্ট পাচ্ছিল। হয়তো ও আপনাকেও বলেছিল যে ওই কষ্ট থেকে মুক্তি পেতে চায়, যেমন ও অভিজিৎকে বলেছিল। অভিজিৎ না বলে দিয়েছিল, কিন্তু আপনি না বলতে পারেন। আপনাদের মাথা খারাপ হয়ে গেছে। আপনারা মানুষ নেই, পাথর হয়ে গেছেন, পাথর। আপনার এখনো মনে হয় এসিপি সাহেব আমি আমার সুনয়নাকে খুন করেছি? যেভাবে আপনি অভিজিৎ সাওয়ান্তকে এখানে ডেকেছেন সেখানে সন্দেহ আপনার দিকেই যায়। যদি এইটাই কথা হয় তাহলে ওই সন্দেহ এই লোকটার উপর কেন যাচ্ছে না? কারণ এই লোকটাই আমাকে বলেছিল আমার মেয়েকে এখান থেকে বাড়ি নিয়ে চলে যেতে, যাতে অন্য রোগী এই হাসপাতালে ভর্তি হতে পারে। কি বলে যাচ্ছেন আপনি? আমাকে অকারণে ফাঁসাচ্ছে। এটা তুমি আমায় বলেছি না কিনা বলো তুমি?
কারণ আমার মেয়ের চিকিৎসা ফ্রিতে করতে হতো। শুধু তাই নয়, ও আমাকে এটাও বলেছিল যে ওর চিকিৎসার জন্য হাসপাতালের 20,000 টাকা সপ্তাহে খরচা হয়। সেই জন্য আমার মেয়েকে খুন করেছে এসিপি সাহেব, যাতে যাতে বাঁশও থাকবে না, বাঁশি বাজবে না। হ্যাঁ, ইনি তো মুখ ধুতে গিয়েছিলেন, ইনি কিভাবে খুন করবেন? এসিপি সাহেব, যখন অভিজিৎ সাওন্তর ঘর থেকে বাইরে বেরিয়েছিল তখন এর সিকিউরিটি বলেছিল 9টা বাজতে 7 মিনিট বাকি। আর যখন এই ডাক্তার মুখ ধুয়ে বাইরে এসেছিল তখন সামনের ঘড়িতে 9টা বাজার ঘন্টা আমি নিজের কানে শুনেছিলাম এসিপি সাহেব। তার মানে ওনার 3-4 মিনিট নয়, 6-7 মিনিট সময় লেগেছিল। হ্যাঁ, আর কোনো গোপন দরজা দিয়ে আইসিইউর ভেতরে গেছে, আর ওখানের অক্সিজেন সিলিন্ডারের লাল রঙের নবও বন্ধ করে দিয়েছে, আর চুপচাপ আমার পাশে এসে দাঁড়িয়ে গেছে। আইসিইউতে আসার আর কোনো রাস্তা আছে? না, 1 মিনিট, বোধহয় আছে। পেট্রিক, তুমি অভিজিৎ সাওনের সঙ্গে এখানে থাকো, আমি দেখব পেছনের দরজা দিয়ে এখানে আসতে কত সময় লাগে। বাড়িটাকে তো তছনছ করে দিয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখানে মারামারি হয়েছে। গান সাইলেন্সার? এটা একদম নতুন, মেড ইন হল্যান্ড। এত দামি সাইলেন্সার দক্ষের কাছে কি করে এলো? তার মানে এসিপি স্যার যে খবরটা পেয়েছিল তাতে কিছুটা সত্যি নিশ্চয়ই রয়েছে। সেটা আবার দুঃখ নয় তো যে দয়াকে মারতে চাইছে? আসুন স্যার, আসুন। আরে অভিজিৎ স্যার, আপনি? স্যার, ভালো হয়েছে আপনি এসে গেছেন। আরে মাসি, সব কি হয়েছিল এখানে? দয়া স্যার আর দক্ষ স্যারের মধ্যে খুব খারাপ ভাবে ঝগড়া হচ্ছিল। কি? দয়া আর দক্ষের মধ্যে ঝগড়া? ওরা দুজন খুব রেগেছিল। তারপর হঠাৎ দয়া স্যার ব্যাগ উঠিয়ে বাইরে পালিয়ে গেলেন। আচ্ছা মাসি, ওরা কিসে করে গেল এখান থেকে? স্যার, উনি নিজের মোটর। ডক্টর, এটাও হতে পারে আপনি বাথরুম যানইনি, পেছনের দরজা দিয়ে আপনি ঘুরে এসে এখানে ঢোকেন, এই দরজা দিয়ে আপনি ভেতরে আসেন, ভেতরে ঢুকে আপনি অক্সিজেনের নব ঘোরান, তারপরে এই রাস্তা দিয়েই আপনি করিডোরে গিয়ে দাঁড়ান যখন ইনি আপনাকে দেখেন। সেই জন্যই তো বাথরুম থেকে আসতে আপনার 6-7 মিনিট সময় লাগে। আপনার থিওরিতে কোনো দম নেই স্যার, সমস্তই ভুল। এই দরজা দিয়ে তো কেউ ভেতরে যেতেই পারবে না। এই দেখুন, এতে ল্যাচ লক লাগানো আছে, দেখুন। একে বাইরে থেকে খুলতে গেলে চাবির দরকার হয়, আর চাবি আমার কাছে থাকে না। পিছনের দরজার চাবি তো আমার কাছেই থাকে। এই দেখুন, এই যে চাবি। গত 6 ঘন্টায় তুমি এই চাবিটা কাউকে দিয়েছিলে? এই চাবি আমি কারুর হাতেই দিই না, আর যদি দরকার পড়েও আমি নিজে গিয়ে দরজা খুলে দিই। স্যার, স্যার এদিকে আসুন। কি হচ্ছে অদিতি? স্যার, আমি সামনের দরজা দিয়ে আইসিইউতে এলাম, আর তারপর ল্যাচ খুলে এই পেছনের দরজা দিয়ে বাইরে আসার সময় দেখলাম এই ল্যাচে কিছু একটা তেল মতো লেগে আছে। এই দেখুন, আর এখানে এই দেওয়ালে আঙুলের দাগ আছে, কারোর তেল লাগানো আঙুলের দাগ। এটার মানে হলো আমার সন্দেহই ঠিক, কেউ না কেউ এই পেছনের দরজা দিয়ে এই ভেতরের ঘরে ঢুকেছিল। হ্যাঁ স্যার, এই দেখুন, এখানে এই ল্যাচে একটা হালকা সুতো বাঁধা আছে। হ্যাঁ, সুতো বাঁধা আছে, তেল তেলে হাতের ছাপও আছে। কেউ তো একজন দাঁড়িয়ে ছিল এখানে। স্যার, হাতে তেল লাগানো থাকাটাও একটু অদ্ভুত ব্যাপার। হতে পারে যে ওর মাথায় প্রচুর তেল ছিল আর সে ভুল করে তার মাথায় হাত দিয়ে ফেলেছিল। আপনার চুলে তেল আছে। ঘুরিয়ে ফিরে সেই এক কথা। একজন বাবার দিকে আঙুল তোলাতে আপনার লজ্জা পাওয়া উচিত এসিপি সাহেব। 10 জনের মধ্যে 5 জন চুলে তেল লাগায়। হ্যাঁ, সেটা তো ঠিকই। অদিতি, দেওয়ালে যতগুলো তেলা হাতের দাগ আছে সব কটা ভালো করে পরীক্ষা করো। অদিতি, এই হসপিটালে যে কয়জন লোক কাজ করে সবার চুলের স্যাম্পল চাই আমার। 1 বা 2 চুলের স্যাম্পল নেবে। ডাক্তারের, বীরেন্দ্রবাবুর আর অভিজিৎ সাওয়ানেরও চুলের স্যাম্পল চাই আমার। ডক্টর অঞ্জলিকা চুল চেরা বিশ্লেষণ খুব ভালোই করতে পারে।
324 জনের মাথার চুলকে এক এক করে আলাদাভাবে টেস্ট করেছি স্যার, কিন্তু কিচ্ছু জানতে পারিনি। আর স্যার, এই যে অয়েল আপনারা হসপিটাল থেকে পেয়েছেন স্যার, এই তেলটা একদম আলাদা। ডক্টর অঞ্জলিকে একটা কথা বলুন, এই তেলটা চুলে মাখা তেল নাকি অন্য কিছু? হয়তো না। এই দেখো, তাহলে অকারণেই মানুষের মাথা চুল ছিঁড়ছিলাম। মানুষের চুলের কথা বাদ দিন স্যার, আপনারা তো ঘোড়ার লোম পর্যন্ত নিয়ে এসেছেন। এই দেখুন। ঘোড়ার চুল? আমি তো মানুষের মাথার চুল তোমাকে জোগাড় করতে বলেছিলাম। হসপিটালে ঘোড়ার চুল পেলে কোত্থেকে? ডক্টর অঞ্জলিকা, এতে আইসিইউ ডোর লেখা আছে। স্যার, এই সুতোটা আইসিইউ ডোরের ল্যাচে লাগানো ছিল। হয়তো কেউ এই সুতোটা ধরে টেনেই আইসিইউ দরজাটা খুলেছিল। দরজা ভেতর থেকে বন্ধ ছিল। আর এখন জানা গেল ওটা চুল নয়, ঘোড়ার লোম। ডক্টর, ওই ঘোড়ার চুলের কথা শুনে হঠাৎ করে আমার কানে সুর ভেসে আসছে। স্যার, আপনার হঠাৎ কিচ্ছু করে বলবেন না ডক্টর, কোথা থেকে জানো কানে সুর ভেসে আসছে। এই তদন্তের মাঝে মধুর যে সঙ্গীত ভেসে আসছে, তাকে অকারণে ডিস্টার্ব করবেন না ডক্টর। অদিতি, অভিজিৎ সাওয়ান্ত চলে যাওয়ার পর যদি আমাকে এই মেয়েটাকে মারতেই হয়, তাহলে আমার কিসের দরকার পড়বে? স্যার, এই পেছনের দরজাটার। যদি এটা খোলা থাকে তাহলে আমি ভেতরে আসতে পারবো। কারেক্ট। অর্থাৎ এই দরজাটাকে খোলা রাখার জন্য প্রথমে আমাকে এখানে আসতে হবে, কিন্তু এই দরজাটা খোলার পর নিজে নিজেই বন্ধ হয়ে যায় এইভাবে। এবারে আসি ঘোড়ার চুলের রহস্য। দরজাটা খুলে রাখার জন্য খুনি ঘোড়ার চুল নিয়ে এখানে এসেছিল। এই দেখো, এটা সুতো। ধরে নি এই সুতোটা একটা চুল। খুনি এই ঘোড়ার চুলটাকে ল্যাচ লকে এইভাবে বাঁধে আর তারপরে দরজাটা বন্ধ করে দেয়। দেখে দরজা বন্ধ মনে হলেও বন্ধ নয়, এটা খোলা আছে। এই দেখো। আর তারপরে বুক ফুলিয়ে সামনের দরজা দিয়ে চলে যায়। কিন্তু ও বেশি দূর যেতে পারেনি, আশেপাশেই ছিল। যেই ও দেখলো অভিজিৎ মেয়েটার সঙ্গে দেখা করতে এসেছে, ও এই দরজার পেছনে এসে দাঁড়িয়ে পড়ে। আর যেই অভিজিৎ সাওয়ান্ত সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়, খুনি এই পেছনের দরজা দিয়ে ভেতরে ঢোকে আর এই লাল নবটা বন্ধ করে দেয়। আর সুনয়নার মৃত্যু হয়। নিজের কাজ সারার পরে খুনি এই দরজা দিয়ে ফিরে যায়, কিন্তু একটা ভুল করে যায় যাওয়ার সময়। যখন ও ঘোড়ার চুল ধরে জোরে এক টান মারে, তখন তার একটা ছোট্ট পার্ট এই ল্যাচ লকে আটকে যায়। এই কাজটা হয়তো কোনো মিউজিশিয়ান, কোনো সঙ্গীতকার করেছে, কারণ ঘোড়ার চুল সাধারণত ভায়োলিনের বইয়ের তারের জন্য ব্যবহার করা হয়। না স্যার, ভায়োলিন নিয়ে তো কেউ আসেননি এখানে। ইনফ্যাক্ট সুনয়নার সঙ্গে দেখা করতে একজনই এসেছিল। কে? নাম কি তার? ঋষিকেশ। ঋষিকেশ নাম ছিল স্যার। না না, এটা কেমন করে হতে পারে? কেন, তোমার আবার কি হলো? ঋষিকেশের নাম শুনে তুমি এরকম করে উঠলে কেন? না না এসিপি সাহেব, আমি ঘাবড়ে গেছিলাম। আপনারা ঋষিকেশের উপর সন্দেহ করবেন, আর ও বেচারা। বেচারা? কে সেই বেচারা? ঋষিকেশ? হ্যাঁ, ও আমার মেয়ে সুনয়নের মিউজিক টিচার, কিন্তু ও সুনয়নাকে মারতেই পারে না। ও তো পিঁপড়েও মারতে পারে না। স্যার, এনাকে জিজ্ঞেস করুন যে এই ঋষিকেশ ওই টিচারই তো নয় যার চুল উস্কো খুস্কো এলোমেলো। হ্যাঁ, ওই তো। এই ঋষিকেশ আমার পিছনে 3 মাস ধরে পড়ে আছে। আমি যখন ইন্ডিয়ান আইডল কন্টেস্ট জিতলাম, তখন থেকে আমার সাথে দেখা করছে, আমার থেকে কাজ চায়। আমি ওনার সাহায্যও করি, অনেক লোকের সাথে দেখাও করিয়েছি, কিন্তু প্রতিবার ওনার ইগো মাঝখানে চলে আসে। উনি নতও হতে চান না, আর ওনাকে কেউ কাজ দিতেও চায় না। ওনার মনে হয় যে ওনার ব্যর্থতার জন্য দায়ী আমি। এই ঋষিকেশ কোন মিউজিক ক্লাস চালায়? সঙ্গীত সরোজিনী। ঋষিকেশ, আগে বলুন। তুমিই তো শেখাও এখানে মিউজিক। আগে হ্যাঁ, আমিও মিউজিক শিখতে চাই। আগে বলুন কি শিখবেন আপনি?
তবলা, গিটার, ভায়োলিন? না 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 না, আমি সেটাই শিখতে চাই যেটা দিয়ে তুমি একটা নিরীহ মেয়েকে খুন করেছো আর ফাঁসিয়ে দিয়েছো অভিজিৎ সাওয়ান্তকে। কি প্রমাণ আছে আপনাদের কাছে? একটা ঘোড়া সাক্ষী দেবে। আমি অভিজিৎকে শিক্ষা দিতে চেয়েছিলাম স্যার, আজও কোথায় এগিয়ে গেছে আর আমি অনেক পেছনে থেকে গেছি স্যার। ভাগ্যও সবসময় ওকে সাহায্য করেছে স্যার, আর আমার ভাগ্যে তো কিচ্ছু ছিল না স্যার, কিচ্ছু না। কিন্তু আমি তোমার সাহায্য করেছিলাম। সাহায্য করেছিলে কিন্তু লাভ, কাজ তো আমি কিচ্ছু পাইনি না। কিভাবে মেরেছো তুমি সুনয়নাকে বলো? আমি সুনয়নার সাথে দেখা করতে গেছিলাম, তো ও আমাকে বলেছিল যে ওর স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে, অভিজিৎ সাওয়ান্তের সঙ্গেও দেখা করবে। আইসিইউতে পেছন দিকেও একটা দরজা ছিল, আর ওটাকে খোলা রাখার জন্য আমার একটা সুতোর দরকার ছিল। তখনই আমার মাথায় এলো যে আমার ভায়োলিনের বইয়ের জন্য আমার কাছে ঘোড়ার চুলের একটা প্যাকেট আছে, যেটা ঘটনাচক্রে সেই সময় আমার পকেটেই ছিল। আমি ওর থেকে একটা চুল বার করলাম, আর দরজাটা খোলার জন্য ওর নবে আমি ওটা বেঁধে দিলাম। একটা নিরীহ মেয়েকে তুমি মেরে ফেললে। ও তো এমনিতেও মরতে যাচ্ছিল স্যার, অন্তত অভিজিৎকে ফাঁসিয়ে আমি আমার মনের রাগটা তো মেটাতে পারতাম। আমার উপর বদলা নিতে গিয়ে তুমি সুনয়নাকে মেরে দিলে। এর মাথা খারাপ হয়ে গেছে, একে ডাক্তার দেখিয়ে মেডিকেল ইনভেস্টিগেশন করো, তারপর ফাঁসি দেওয়ার জন্য কেস চালাও। হ্যাঁ অভিজিৎ। স্যার, আমি জানতে পেরেছি যে কয়েকজন কনস্টেবল দয়াকে দুবারি রোডের দিকে বাইক নিয়ে যেতে দেখেছে। হ্যাঁ স্যার, আমি ওই দিকেই যাচ্ছি। এ তো দয়ার বাইক। স্যার। হ্যাঁ স্যার, একটা মেয়ে এসেছে স্যার, অবস্থা খুবই খারাপ, আপনাকে কিছু বলতে চাইছে। এ তো অনেক রক্ত ঝরেছে। ফেডরিক, অ্যাম্বুলেন্স ডাকো তাড়াতাড়ি। এই, কি করেছে এটা? হ্যাঁ হ্যাঁ বলো 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 কি? মাই গড, এটা তো অজাতশত্রুকে বলতে হবে। স্যার, অ্যাম্বুলেন্স এখনই এসে যাবে। হ্যাঁ গুড। প্যাট্রিক, অজাতশত্রুকে ফোন করো, দেখো টিমের সঙ্গে বাইরে গিয়েছিল, ফিরেছে কিনা। চিন্তা করো না, অ্যাম্বুলেন্স। শুনতে পাচ্ছ? মাই গড, এ তো মারা গেছে। অজাতশত্রুকে ফোন করতে হবে।